স্পিরিচুয়াল। টেডভাইজার টক্সের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কিন্তু প্রথম থেকেই দেখে এসেছেন যে টেডভাইজার টক্সের প্রত্যেকটা এপিসোড আমরা আপনাদেরকে ভিন্ন রকম ভিন্ন স্বাদের উপহার দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন টেডভাইজার টক্সে, তিনি আপনাদেরকে একটি জার্নিতে নিয়ে যাবেন। একটি জার্নি যেখানে থাকবে ইয়োগা, যেখানে থাকবে মেডিটেশন, আরও অনেক কিছু। তো আসুন আজকে ওয়েলকাম করি আমাদের গেস্ট এবং আমার নেইবার মিসেস জিনিয়া পল রয়। থ্যাংক ইউ। জিনিয়া, ওয়েলকাম আমাদের অনুষ্ঠান টেডভাইজার টক্সে। অনুষ্ঠানের শুরুতে জানতে চাই কেমন লাগছে টেডভাইজার টক্স? দারুণ। আমি চেক করলাম কিছুদিন ধরে। তো খুব ভালো লেগেছে। আর খুব বিভিন্ন স্বাদের মানুষদের সাথে আমরা পরিচয় করতে পারছি এই অ্যাডভাইজার টক্স এর মাধ্যমে। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যতটা তোমাদেরকে দেখে চলেছি, যেহেতু আমি বললাম যে তুমি আমাদের নেইবারও, আমি যতটা আ তোমাকে দেখছি বা তোমাদের কাজের সঙ্গে পরিচিত হয়েছি, আমি দেখেছি যে দ্য ওয়ে ইউ টিচ ইয়োগা বা দ্য ওয়ে ইউ রিপ্রেজেন্ট ইয়োগা ইজ ডিফারেন্ট। তো আমি চাই যে আজকের অনুষ্ঠানে তুমি বলো যে why your yoga is different, বা যেভাবে তোমরা শেখাচ্ছ সেটা কেন ডিফারেন্ট বা কিভাবে ডিফারেন্ট? আচ্ছা। তো অ্যাকচুয়ালি এখন বেশিরভাগ জায়গাতে ইয়োগা যেটা করানো হয় যে কম্পিটিশনের জন্য বা শুধু আসনটাকেই আমরা পুরো ইয়োগা হিসেবে চিনেছি বা চিনে আসছি। তো এবার যখন আমি এটা নিয়ে শুরু হলো আমার জার্নি এবং যখন আমি যোগার ফিলোসফিটার ব্যাপারে জানলাম, তখন আমি বুঝলাম যে আসন যেটা আমরা জানি যে হ্যাঁ, ওটা যোগা। তো ওটা জাস্ট যোগার একটা পার্ট। ওকে? তো সেটার মধ্যে আরো অনেকগুলো পার্ট আছে যেটাকে বলা হয় হচ্ছে 8 ফোল্ড অফ যোগা। যেটার মধ্যে ইয়াম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, ধ্যানা, সমাধি। এই ৮ টা পার্ট রয়েছে। যেটার মধ্যে আমাদের একেকটা মানুষের চরিত্র গঠনে হেল্প করে। মানে কি করে আমরা ল মানুষের সাথে কথা বলবো, কি করে আমরা নিজের সাথে কিভাবে আমরা বিহেভ করব, সবকিছু যোগার মধ্যে আছে। যেটা বললাম সেটা হচ্ছে সোশ্যাল ডিসিপ্লিন। যে আমি আমি বাইরের লোকদের সাথে বা বাইরের মানুষের সাথে আমার বিহেভিয়ার কেমন থাকছে, সেটা হচ্ছে ইয়াম। নিয়ম হচ্ছে আমার নিজের বডির সঙ্গে আমি কিরকম হচ্ছে বিহেভ করছি। ঠিক আছে? যে আমি অনেকেই আছে যে নিজেদের কোনো যত্ন নেয় না। টর্চার করে, যেটা একটা মানে সোজা ভাষায়। তো সেই যে আমি কিভাবে বিহেভ করছি, সেটাও নিয়মের মধ্যে পড়ে। তো যত আমরা নিজেদেরকে ডিসিপ্লিনে রাখবো, যত আমরা নিজেদেরকে যত্ন করব, তত আমরা ভালো থাকবো। এজন্যই মানে যোগী যারা রয়েছে বা যোগা প্র্যাকটিশনার রয়েছে তারা ১৫০-২০০ বছর বাঁচে। কারণ তারা ডিসিপ্লিনের মধ্যে থাকে। তারপরে আসে আসন। মানে তার আগে অলরেডি ২ টো পার্ট রয়েছে, যেটা কিন্তু আমরা জানি না সেই ব্যাপারটায়। তারপরে আসে হচ্ছে আসন, যেগুলো আমরা নরমালি দেখি। তারপরে আসে প্রাণায়াম, যেটা হচ্ছে ব্রিদিং টেকনিকস, যেটা হচ্ছে শ্বাসের উপরে আমাদের কন্ট্রোল করা। তারপরে আসে হচ্ছে প্রত্যাহার, যেটা হচ্ছে এইবার হয়ে যায় হচ্ছে যেগুলো আমরা এতক্ষণ বললাম সেটা হচ্ছে বাইরের, হুম, যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। হুম। এরপরে প্রত্যাহার, তারপরের যেগুলো আছে সেটা হচ্ছে প্রত্যাহার হচ্ছে ব্রিজ। মানে ওই ব্রিজটার উপর দিয়ে আমাদের যেতে হবে আমাদের ইন্টারনাল পার্টে। আচ্ছা। যেটা হচ্ছে ধারণা, ধ্যানা, সমাধি। এটা হচ্ছে বাইরে থেকে কেউ দেখতে পাবে না। ধারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ইন্টারনাল প্র্যাকটিস। যে আমি একটা কোনো কিছুর উপর ফোকাস করে আমি নিজেকে মাইন্ডকে রিল্যাক্স করছি। ধ্যান হচ্ছে মেডিটেশন। সমাধি স্টেট হচ্ছে জাস্ট মানে সবকিছুর ঊর্ধ্বে। মানে আমার কাছে না কষ্ট আছে, না দুঃখ আছে। কোনো কিচ্ছু নেই, জাস্ট সমাধিতে চলে গেছি। মানে আমার কাছে যেটা আছে সেটাতেও আমি খুশি, না থাকলেও খুশি। মানে আমার কাছে কোনো কিছুই মানে ম্যাটার করে না। যেটা বড় ঋষিমুনিদের যেটা হয়ে থাকে। তো সেই সমাধি স্টেট। তো এই সবকিছু মিলেই যোগা। আর আমাদের যেটা সতমায়া যোগা অ্যান্ড আয়ুর্বেদার যেটা একটা গোল নিয়ে আমরা এগিয়েছি সেটা হচ্ছে যে আমরা এই ফিলোসফিটাকে সবার মধ্যে ছড়িয়ে দেব। শুধুমাত্র একদমই তাই। মানে আমি কিন্তু এ কারণেই আ মানে তোমাদের সঙ্গে কাজ করার সুবাদে যখন জানতে পারলাম এই জিনিসগুলো, এ কারণেই কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে তুমি আমাদের একটা এপিসোডে আসো। বিকজ আমি দেখেছি, মানে আমি নিজেও কিছুদিন যোগা করেছি বা আমার ফ্যামিলি মেম্বার্সরা যোগা করে। আমি দেখেছি যে ওখানে আ যোগা মানে হচ্ছে আসন। তার বাইরে যোগার মেক্সিমাম আসনের বাইরে যদি কিছু থাকে দ্যাট ইস প্রাণায়াম। প্রাণায়াম। তার বাইরে যে কিছু আছে, এটা আমার অন্তত জানা ছিল না। তোমাদের সঙ্গে কাজ শুরু হবার পরে কিন্তু আমরা জানতে পেরেছি যে হ্যাঁ, ইয়োগা মানে একটা, যেটা তুমি বললে যে ৮ ফোল্ডস, তো এই ৮ টা পার্ট রয়েছে ইয়োগার। মানে নট অনলি বডি অ্যান্ড মাইন্ড মাইন্ড দুটোকে নিয়ে আমরা কাজ করছি, তাই না? দেন সোল অলসো। সোল অলসো। তো তোমাদের এখানে যারা আসছে, তাদের তোমরা কোথা থেকে স্টার্ট করছো বা কিভাবে এই ৮ টা ফোল্ড এর সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছ? ১ম তো বেসিক্যালি আসন দিয়েই স্টার্ট হয়। কারণ ওটা হচ্ছে একদম বেসিক। কারণ সবাই ওটার জন্যই আসছে। তো ওটা দিয়েই স্টার্টিংটা হয়।
তারপরে আস্তে, আস্তে আমরা ইন্ট্রোডিউস করাই যে তাদের লাইফস্টাইলের ব্যাপারে আমরা জানি যে তারা কিরকম লাইফ লিড করছে। হ্যাঁ, কেউ কারোর দেখছি যে সারারাত জাগছে। মোবাইলে সারারাত জাগছে। তো দ্যাট ইস অলসো টর্চার। কারণ আমি ঘুমোচ্ছি না। রাতটা হচ্ছে ঘুমানোর জন্য। তো তখন আমি তাদেরকে বলি যে এটা উচিত না। ইয়োগাতে এই কথাটা আছে। তো তোমরা যখন ইয়োগায় এসছো তখন তোমরা এটা ফলো করো। ঠিক আছে? তো আস্তে, 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 আস্তে একটা, একটা পার্ট করে তাদেরকে ইন্ট্রোডিউস করানো হয়। মানে এটা নয় যে আমি যোগা করছি মানে ১ ঘন্টা বা ২ ঘন্টার যোগা ক্লাস না, করছি। এটা কমপ্লিট একটা লাইফস্টাইল। লাইফস্টাইল। কমপ্লিট একটা লাইফস্টাইল। তো তোমার কি করে মনে হলো হঠাৎ করে আজকের দিনে দাঁড়িয়ে যে তুমি যোগাটাকে এইভাবে নিজের মধ্যে নিয়ে আসবে এবং এইরকম একটা গোল নিয়ে তোমরা নামবে যে যোগাটাকে অ্যাজ আ লাইফস্টাইল লোকের কাছে নিয়ে যাবে। তোমার শুরুটা কি করে হয়েছিল? আমার শুরুটাও যেভাবে লোকে শুরু করে, আমার শুরুটাও সেভাবেই ছিল। ওয়েট লস করতে হবে। শরীরে নানা রকম সমস্যা শুরু হচ্ছিল। আর মানে আমি বেসিক্যালি এটা থেকে ফিল করেছি যে আমি পাহাড়ে গেলে আমার শ্বাস ফুলতে থাকতো। আচ্ছা। মানে খুব প্রবলেম হতো। আমি বুঝতে পারছিলাম যে আমার ওই সময় যা বয়স ছিল সেই বয়সের থেকে আমি মনে হচ্ছে বেশি বয়স হয়ে যাচ্ছে আমার। তো তারপরে ধীরে, ধীরে মনে হলো যে না আমি একটু তাহলে কিছু নিজের জন্য স্টার্ট করি। তো বিশেষ করে আমার করোনা টাইম থেকে আমার এই টার্নিং পয়েন্ট ওটা আমার লাইফে। আচ্ছা। কারণ সেই সময়ে কোনো কিছু ছিল না। পড়াশোনা বা কাজ-বাজ কিছুই ছিল না। তো তখন ভাবলাম যে ঠিক আছে আরেকটু নিজের জন্য টাইম দেওয়া যাক। তো ওটা থেকেই স্টার্টিং আমার। তারপরে কি করে ধীরে, ধীরে আমি চলে আসলাম একটা ফ্লো তে সেটা তো মানে সেটা আমি কোনোভাবেই এখন মানে যখন ভাবি আমি এক্সপ্লেইন করতে পারি না যে হুম। কিভাবে আমি চলে এলাম। বাট আমার শুরুটা হয়েছিল যে আমি ওয়েট লস করব। তখন আমার প্রায় ৭২ কেজি ওজন ছিল। আচ্ছা। ঠিক আছে? তো ওই খাওয়া-দাওয়া মেইনটেইন করা, তারপরে ইয়োগার মধ্যে আসা, তারপরে ধীরে, ধীরে একটা ইন্টারেস্ট জমতে মানে শুরু হতে থাকলো যে না উম আরো জানি, আরো কিছু শিখি ব্যাপারটায়। তারপরে আমি বুঝতে পারলাম যে ইয়োগা ফিলোসফির ব্যাপারে। তারপরে আমি এখানে অনেক খুঁজেছি যে কেউ ইয়োগা ফিলোসফি শেখায় কিনা। কিন্তু আমি সেরকম কাউকে পাইনি। যাদেরকেই বলেছি হয়তো তারা অনেকে কেউ জানেই না ইয়োগার মধ্যে ফিলোসফি বলে কিছু আছে বা হয়তো জানলেও তারা বলেছে যে না এখানে করানো হয় না। তো তারপরে আমরা আ আ মানে বিশেষ করে আমি ডিসাইড করি যে আমি ঋষিকেশ যাব। মানে আমি খুব খোঁজ পাই যে সেখানে ওগুলো করানো হয়। মানে যোগার ফিলোসফি শেখার জন্য তুমি ঋষিকেশ মানে মেইনলি আমি তো বাকি ওই যে আসন করা আমি এখান থেকে শিখে নিতে পারতাম। হুম। কিন্তু আমার মেইন গোল ছিল যে আমি ফিলোসফিটাকে জানবো। আচ্ছা। কারণ আ যেটা বেস সেটাকে আমার জানার ইচ্ছে ছিল। তো তারপরে আমি ডিসাইড করি যে না আমি একটু ঋষিকেশ দিকে যাব। ঋষিকেশ, মাইসোর এইসব দিকে ওগুলো করানো হয়। তো আমি ঋষিকেশটাই চুজ করলাম। তো তারপর তো চলছে এক, এক করে সবকিছুই। বাহ! তো আরো কিছু জিনিস মানে আমি তোমাদের ওয়েবসাইটটা যখন আমরা বানাচ্ছিলাম, কিছু, কিছু কোর্সেস তোমাদের আমি যেগুলো দেখেছি, সাউন্ড হিলিং আরো কিছু টপিকস আছে। আমি ১ম এ তোমাকে এই টপিকটা নিয়েই বলতে বলব যে সাউন্ড হিলিং এটা আসলে কি? ইস ইট রিয়ালি ওয়ার্কিং ফর পিপল? মানে এটা কি সত্যিই লোককে হেল্প করছে বা কি এক্সাক্টলি জিনিসটা কি? হ্যাঁ, লোককে এটা দারুণ হেল্প করছে। কারণ সাউন্ড হিলিংটা অ্যাকচুয়ালি কি হয় বিভিন্ন রকমের বাউল থাকে। ঠিক আছে? যেটা 9 মেটাল, 7 মেটাল এটা বেসিক্যালি আ তিব্বতিয়ান প্র্যাকটিস। আচ্ছা। ঠিক আছে? বিশেষ করে ওই হিমালয়ান যে সমস্ত সাইট গুলো সেগুলো হয় ঋষিকেশে হয়, নেপালে হয়। তো ওটা বেসিক্যালি কি হয় যে আ ওটার একেকটা ভাইব্রেশন থাকে আলাদা, আলাদা। তো এবং প্রত্যেকটা ভাইব্রেশন প্রত্যেকটা আমাদের বডির নানান জায়গায় গিয়ে সেগুলো হেল্প করে। ওটার মধ্যে অনেক রকমের ইন্সট্রুমেন্ট থাকে। একটা ৭ রকমের বাউল থাকে, গং, আ তারপর টিংসা এরকম অনেক রকমের নামের ইন্সট্রুমেন্ট থাকে। এবং সেই ইন্সট্রুমেন্টের সাহায্যে মানুষকে হিল করা হয়। যে সেটা কারো ঘুমের সমস্যা, কারোর অ্যাংজাইটি, কারোর ডিপ্রেশন রয়েছে। তো সেগুলোকে মাইন্ডকে রিল্যাক্স করতে হেল্প করা হয়। আচ্ছা। তো ওই আ বাট এটার রেজাল্ট দারুণ আমি পেয়েছি। মানে এখানেও তোমরা যেখানে আ লোককে হেল্প করছো, সেটা থ্রু যোগা হোক বা থ্রু মানে সাউন্ড হিলিংটাও যোগারই একটা পার্ট। এই সাউন্ড হিলিং যাদেরকে তোমরা হেল্প করছো তারাও উপকার পেয়েছো? মানে they are getting healed? মানে এরকমও রয়েছে যে প্রচুর মানে ঘুমের ওষুধ খেয়েও লাস্টে একটা টাইমের পরে তো ওষুধও অ্যাডজাস্ট হয়ে যায় বডিতে। কাজ করা বন্ধ করে দেয়। তো ইভেন তারা আমার কাছ থেকে সাউন্ড হিলিং করে গিয়ে নেক্সট ডে বলছে, "জিমি আমি খুব ভালো ঘুমিয়েছি কালকে।" মানে অনেকদিন পর এরকম মানে একটা সাউন্ড স্লিপ আমরা নিলাম। তো সাউন্ড হিলিং থেকে সাউন্ড স্লিপ। হ্যাঁ, আচ্ছা এই সাউন্ডের যে ভাইব্রেশন এর কথা যেহেতু তুমি বললে, এটার সাথে কি আমাদের মন্দিরে আমি দেখেছি বিভিন্ন জায়গায় হ্যাঁ। ঘন্টা লাগানো হয় এবং সেই ঘন্টাটা বাজিয়ে মন্দিরে এটার সঙ্গে কোনো কানেকশন আছে? কানেক্টেড হ্যাঁ, একদম কানেক্টেড। কারণ ওই যে ঘন্টাটা বাজানো হয় তো মানে আমরা কি করি যেটা আমরা হয়তো সেটা নিয়ে জানি না। হ্যাঁ, জানো না আমরা ঘন্টাটা জাস্ট বাজিয়ে বাজিয়ে ঘন্টা বাজালাম, বাজিয়ে ঢুকে গেলাম বা বেরিয়ে গেলাম। তো ওই ঘন্টাটা বাজিয়ে তার নিচে দাঁড়াতে হয়।
যতক্ষণ ঘন্টার সাউন্ডটা বাজছে। আচ্ছা, তো ওই যে ভাইব্রেশনটা আমাদের পুরো বডিকে মানে হিল করে। আচ্ছা। ঠিক আছে? তো মিউজিক আমরা সবাই জানি যে মানে একটা অনেক বড় হিলার। যে আমাদের মন খারাপ থাকলে গান শুনি বা কোনো কোথাও প্রোগ্রাম হলে আমরা শুনলে আমাদের একটা আনন্দ হয়। তো এটাও ঠিক সেরকমই। তো এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল প্র্যাকটিস। আচ্ছা। আরো একটা টপিক আমি পেয়েছিলাম তোমার ওখানে কুন্ডলিনী যোগা। কুণ্ডলী। এটা আমি YouTube এ বা Facebook এ এই কুন্ডলিনী যোগা নিয়েও অনেক কিছু ভিডিওস আজকাল দেখা যায়। যদিও সাউন্ড হিলিং এর আমি বিশেষ কিছু কনটেন্ট পাইনি, বাট কুন্ডলিনী যোগার প্রচুর কনটেন্ট দেখা যায়। তো তুমি যদি একটু আমাকে বলো, দেন নেক্সট আমি কুন্ডলিনী যোগা নিয়ে আরো কিছু কোয়েশ্চেন করব। এটা একটু ডিপে যাবো আজকে। বাট তুমি একটু আমাকে ১ম এ ইন্ট্রোডিউস করাও ব্যাপারটার সাথে যে হোয়াট ইস কুন্ডলিনী যোগা? আচ্ছা। তো আম স্পিরিচুয়াল প্র্যাকটিসে আমাদের বলা হয় 7 চাকরা। মানে যেটা আমাদের পুরো লাইফটা 7 চাকরাস এর উপরে মানে বেস করে। ঠিক আছে? এটা হয়তো আমরা কোনো বডিতে কোনো রকম কাটলে বা কিছু করলে আমরা দেখতে পাবো না। কিন্তু ওটা স্পাইন থেকে শুরু করে আমাদের নেক অব্দি। ঠিক আছে? ওটা হচ্ছে একটা 7 চাকরাস এর উপর দিয়ে এভাবেই আমাদের নিচ থেকে ওটা উপরের দিকে যায়। আচ্ছা, তো যেখানে সবার ১ম এ হচ্ছে মূলাধার চাকরা। যেটা হচ্ছে আমাদের একদম স্পাইন বেসে, টেলবোনে। ঠিক আছে? তারপরে হচ্ছে যেটা আসে হচ্ছে স্যাক্রাল চাকরা। যেটা ৪ আঙ্গুল ওপরে বা নাভি থেকে ৪ আঙ্গুল নিচে। তারপরে আসে হচ্ছে মণিপুর। তারপরে হচ্ছে আ হার্ট চাকরা। তারপরে বিশুদ্ধি যেটা গলার কাছে। তারপরে থার্ড আই পয়েন্ট। তারপর হচ্ছে বিশুদ্ধি চাকরা। ঠিক আছে? তো সরি সহস্রার চাকরা। তো এই ৭ টা চাকরার মধ্যে দিয়ে আমাদের এনার্জি পাস হয়। যেটা বলা হয় যে মানে এটা হচ্ছে যেমন আমাদের কি হয় যে আ যখন আমরা বাড়ির তার যেগুলো থাকে সেগুলো কি হয় এক জায়গা থেকে আসে, এক জায়গায় স্টোর হয়। আবার সেখান থেকে আমরা তারগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাইট। দিই। ঠিক সেরকমভাবে এখানেও তাই যে আমাদের ৭২,০০০ নাড়ি আমাদের শরীরে রয়েছে। আচ্ছা, ঠিক আছে? যে নাড়িগুলোর মধ্যে এই যে চাকরাগুলো বললাম, এই চাকরাগুলো হচ্ছে এনার্জি পয়েন্ট। এবং যে এনার্জিটা আমাদের সারা বডিতে ছড়িয়ে যায়। এবং সেখানে নানা রকমের ব্লকেজেস থাকে যেরকম আ যদি মূলাধার যেটা সেটা হচ্ছে আমাদের যেরকম রুটি কাপড়া মাকান। এটা একদম বেস। হুম, জ তো ওটার যদি ডিসব্যালেন্স হয় তো আমাদের এই জিনিসগুলোতে প্রবলেম হয়। মানে আমাদের বেঁচে থাকার নরমাল যে রসদগুলো সেগুলো আমরা খুঁজে মানে আমাদের সেগুলোকে পেতে অসুবিধা হয়। আচ্ছা। তো মূলাধার চক্রের যে ব্লকেজেস সেটাতে এটা থাকে। স্যাক্রাল চক্রে যেরকম থাকে যে মেয়েদের পিরিয়ডস এই রিলেটেড প্রবলেম, রিপ্রোডাকশন এই রিলেটেড যে সমস্ত প্রবলেম গুলো থাকে সেগুলো হচ্ছে স্যাক্রাল চক্রে। হুম, তারপরে আসে হচ্ছে আমাদের আ মণিপুর যেটা হচ্ছে আমাদের ডাইজেশন এর সাথে রিলেটেড। আচ্ছা, তারপরে ডাইজেশন, পাওয়ার, কনফিডেন্স এগুলোর সাথে রিলেটেড। আচ্ছা, হার্ট চক্রে যেরকম হচ্ছে আ খুব আ মানে খুব ইজিলি কোনোভাবে হয়তো হার্ট হয়ে যাওয়া হুম। বা খুব ইজিলি ইমোশনাল হয়ে যাওয়া। মানে আমাদের ইমোশনাল এর সাথে ওটার এর সাথে ওটা কানেক্টেড। হ্যাঁ, ঠিক আছে? প্রত্যেকটা ডিফারেন্ট কালার রয়েছে। সো এই যে চ্যানেলটা বা এই যে আ আ স্পিরিচুয়াল যে প্র্যাকটিসটা এটাকে বলা হয় হচ্ছে কুন্ডলিনী। আচ্ছা। এই যে 7 চাকরার যে ব্যাপারটা এটাকে কুন্ডলিনী বলা তো হয়। আমরা কুন্ডলিনী যোগার মাধ্যমে এই ৭ টা চক্রর ব্যাপারে চক্রকে আমরা অ্যাওয়ার করে নিতে ব্যবহার পারি। করতে পারি। আচ্ছা, ঠিক আছে? এবং বিভিন্ন রকমের মেডিটেশন আছে কুন্ডলিনী যোগার মধ্যে। বিভিন্ন রকমের পশ্চার রয়েছে, প্র্যাকটিসেস রয়েছে। বিশেষ করে যে সমস্ত পশ্চার গুলো আ পেটের উপরে কাজ করে, সেগুলো আমাদের মণিপুর চক্রকে হিল করে। যেগুলো যেমন প্রাণায়াম, ওগুলো আমাদের চেস্ট এরিয়াকে হিল করে। তো ডিফারেন্ট আচ্ছা যেমন ওম চ্যান্টিং। হুম। ওম চ্যান্টিং হচ্ছে গলায় আমাদের একটা ভাইব্রেশন ক্রিয়েট করে। তো ওই ওম চ্যান্টিংটা আমাদের থ্রোট চাকরাকে হিল করে। সো এইভাবে কুন্ডলিনী যোগাটাও আমরা ধীরে এই যোগার মাধ্যমে ওটাকে ইন্ট্রোডিউস করাই। তো এই কুন্ডলিনী যোগার মাধ্যমে যেটা তুমি বলছিলে যে আমাদের কোনোটা আমাদের পেটের সঙ্গে রিলেটেড, কোনোটা আমাদের হার্টের সঙ্গে, কোনোটা আমাদের গলার সঙ্গে। কুন্ডলিনী যেটাকে বলে কুন্ডলিনী সম্বন্ধে আমি যদি অ্যাওয়্যার হই, আমি কি সেই পার্টিকুলার এরিয়ার যে সমস্ত অসুখ আছে বা যে সমস্ত প্রবলেমস আছে সেগুলোকেও ফিক্স করতে পারবো? ফর এক্সাম্পল? যেরকম কারোর হয়তো ডাইজেশনের প্রবলেম আছে। হুম। যেটাই খাচ্ছে সেটাই হয়তো ভমিটিং হয়ে যাচ্ছে রা বা কোনো রকম মানে ডাইজেশন রিলেটেড যা ইস্যু আছে। সে যদি ওই চক্রের উপরে কাজ করে যেরকম যদি যেটাকে বলা হয় মণিপুর চক্র। মণিপুরের কালার হচ্ছে আ ইয়েলো। হুম, ঠিক আছে? তো তাকে ইয়েলো খাবার যেগুলো আছে আমরা সাজেস্ট করি। আচ্ছা, যেরকম ইয়েলো বেল পেপার হয়ে গেল, কলা বা ইয়েলো যা মানে যত রকমের ফুড আছে আমরা সেটা বলি। তারপরে হচ্ছে যেরকম কপালভাতি পেটের উপরে কাজ করে। আচ্ছা। তো সেটা এগুলো যখন প্র্যাকটিস করবে সে তার ওই ডাইজেশন এর যে প্রবলেমটা সেটাও ফিক্স করবে। তার সাথে তার যে মণিপুর চক্র আছে সেটাও আস্তে সে হিল করবে। আচ্ছা। আরেকটা বিষয় এই
সাতটা চক্রের মধ্যেই তোমার কথার মধ্যেই পেলাম যে রিপ্রোডাকশন নিয়ে প্রবলেম। আজকের দিনে ইনফার্টিলিটি কিন্তু একটা বড় প্রবলেম। মানে তো আমার মনে হয় যে ১০০ জনের মধ্যে 50 ওমেন আর ফেসিং দিস প্রবলেম। তাই না? যে ইনফার্টিলিটি, এবং তার জন্য তাদেরকে প্রচুর যতটা না টাকা-পয়সা খরচ হচ্ছে বা যতটা না তাদের আ ফিজিক্যালি যতটা না স্ট্রেস হচ্ছে, তার চেয়ে অনেক বেশি কিন্তু এটা একটা মেন্টাল মেন্টাল স্ট্রেস। স্ট্রেস। একটা মেয়ের জন্য বা একজন মহিলার জন্য ইনফার্টিলিটি মেন্টাল স্ট্রেস অনেক বেশি। যেটা আমি রিয়ালাইজ করতে পারি। তো এই জায়গায় তোমাদের এই ইয়োগা টেকনিক বা এই 7 চাকরার মধ্যে যে চাকরাটা মানে রিপ্রোডাকশন এর সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে কি এই বিষয়টা হেল্পফুল হয়? আ আমি এখানে একটা মানে আমার কেস স্টাডি আমি বলছি। মানে সে থাকে হচ্ছে আ কলকাতার সাইডে, আমার নামটা ঠিক মনে নেই। কলকাতাতে আ যেহেতু আমাদের অনলাইন অফলাইন দুটোই চলে ক্লাসেস। তো আমাকে কোনোভাবে ফেসবুকে সে দেখেছে। দেখে আমার সাথে কনট্যাক্ট করেছে। মানে প্রায় ২ বছর ধরেই তারা কনসিভ করার জন্য প্ল্যান করছে। কিন্তু কোনোভাবে হচ্ছিল না। ওই পিসিওডি যা এখন প্রবলেম চলছে, হরমোনাল ইস্যু, থাইরয়েড। তো এবার সে আমাকে কনট্যাক্ট করে এবং বলে যে, "আমি তোমার ফেসবুকে এরকম দেখলাম। তো আমি এরকম এতদিন ধরে ওয়েট করছি। তো ডক্টর আমাকে আইভিএফ সাজেস্ট করেছে।" তো তখন আমি তাকে বললাম যে, "ঠিক আছে, তুমি যখন ২ বছর ধরে ওয়েট করছো বা ২ বছর ধরে তুমি চেষ্টা করে যাচ্ছ, তাহলে তুমি আর ৬ টা মাস আমাকে দাও। ঠিক আছে? ৬ টা মাস দাও। তারপর যদি না হয় তারপর তো আইভিএফ লাস্ট অপশন হুম, থাকলোই। হুম, তো হুম, তুমি যখন এতদিন ওয়েট করেছো, আর ৬ টা মাস নিজেকে দাও, সাথে আমাকেও ৬ টা মাস দাও।" হুম। এবং সেই যোগা, আ খাবার-দাবার যেগুলো ডায়েট এই সমস্ত মেইনটেইন করে, মেডিটেশন, প্রাণায়াম এগুলো করে সে ৩ মাসের মধ্যে ন্যাচারালি কনসিভ করে আচ্ছা, এবং তার নরমাল ডেলিভারি হয়। আচ্ছা, মানে যাকে ডক্টর আইভিএফ সাজেস্ট করে দিয়েছিল, তার নরমাল ডেলিভারি এবং নরমালি কোন রকম কোন সমস্যা ছাড়া। তো এরকম প্রচুর কেস রয়েছে। যারা আ এ মানে কনসিভ এর ক্ষেত্রে আ মোটামুটি এরকম ১০-১২ টা রয়েছে। যাদের এই পিসিওডি, পিসিওএস এর হুম, প্রবলেম রয়েছে, তাদের যেমন তাদের ক্ষেত্রেও মানে আমার বেশিরভাগ ক্লায়েন্টই এই সমস্ত সমস্যা নিয়ে। ওকে। ইভেন অফলাইনেও তাই, অনলাইনেও তাই। আচ্ছা, অফলাইন অনলাইন নিয়ে যখন একটা কথা এলো, এখানে অন্য একটা টপিকে চলে আসি এবার। সেটা হলো আজকের দিনে বাচ্চাদের মধ্যে একটা সমস্যা দেখা গিয়েছে যে স্পেশালি আফটার কোভিড। কোভিড থেকে যেমন তোমার একটা ভালো জার্নি শুরু হয়েছে, আর প্রত্যেকটা বাড়িতে বাচ্চাদেরও একটা খুব ডিফিকাল্ট জার্নি শুরু হয়েছে যে ওদের লাইফটা মোবাইলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। যাতে করে প্রবলেমটা কি হয়েছে? প্রচুর বাচ্চা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে অ্যাডিক্টেড গেছে। হয়ে গেছে। এবং এটা হওয়ার কারণে তাদের অ্যাটেনশন স্প্যান কমে গেছে। তাদের আ যেকোনো কাজ খুব মানে ডিপলি শেখার টেনডেন্সিটা কমে গেছে। কারণ আমরা এখন রিলস দেখতে পাই। ২০ সেকেন্ড, ৩০ সেকেন্ড, ৯০ সেকেন্ডের রিল, তারপরেই নতুন কনটেন্ট। একটা কিছু আসছে আবার নতুন কনটেন্ট। তো যে কারণে বাচ্চাদের অ্যাটেনশন স্প্যানটা ওরকম হয়ে গেছে যে কোনো কিছু তারা খুব ডিপলি করতে চাইছে না। তো এক্ষেত্রে বাচ্চাদের এই প্রবলেমটা ফিক্স করার জন্য তোমাদের কোনো প্রোগ্রাম কি চলছে? বাচ্চাদের এই ক্ষেত্রে যেরকম আর্ট থেরাপিটা খুব ভালো কাজ করে। আর্ট আর্ট থেরাপি থেরাপি। এটা কি জিনিস? যেরকম মান্ডালা, হুম, হুম। ঠিক আছে? যেখানে ছোট থাকে, ব ব্লকস থাকে বা বিভিন্ন ডিজাইনস থাকে যেটার মধ্যে কালার ভরা। ঠিক আছে? এই জিনিসটা খুব ভালো কাজ করে। আচ্ছা, এই জিনিসটা কি? আমি মাঝখানে একবার তোমাকে আটকালাম। যেটা তুমি বললে যে মান্ডালা বাচ্চাদেরকে দিয়ে সেটাতে কালার ভরা। এই জিনিসটা কি ধরো সবার ক্ষেত্রে হয়তো পসিবল হয়ে উঠবে না তোমার কাছে আসা। কিন্তু অনেক মায়েরাই দেখছে এই প্রোগ্রামটা যার বাচ্চা হয়তো মোবাইলে অ্যাডিক্টেড। সেক্ষেত্রে মায়েরা কি এটা এপ্লাই করতে পারে যে একদম, মান্ডালা একদম। পেইন্টিং দিয়ে দিলাম যে তুমি রং ভরো। সেক্ষেত্রে এটা তাদেরকে ওই অ্যাডিকশন টা থেকে বেরোতে বা হেল্প করে অ্যাটেনশন স্প্যান টা বাড়াতে এট লিস্ট এবং হেল্প তার সাথে আরেকটা জিনিস যেটা মা-বাবাকেও মোবাইলটা কম ইউজ করতে হবে। রাইট। অনেক আর বড় পয়েন্ট। মা-বাবা যদি আ বই পড়ে, তো বাচ্চাও সেটাই শিখবে। ঠিক আছে? এখন মা-বাবাদেরও প্রচুর অ্যাডিকশন হুম, মোবাইল নিয়ে। হুম, এবার বাচ্চা যেটা দেখছে সেটাই শিখছে। হুম। এবার অনেক সময় এরকম হয়, মা-বাবারা কি করে যে বাচ্চা শান্ত করার জন্য মোবাইল দিয়ে দিচ্ছে। মোবাইল দিয়ে দিচ্ছে। না, শান্ত হয়ে যাচ্ছে। হুম, কিন্তু সেই জায়গায় যদি কোনো আর্টের, যেটা বললাম, আর্টের কোনো কিছু হোক বা এমন কোনো কিছু যেটাতে আ তার মানে গ্রোথটা আসবে। এরকম অনেক রকম এক্টিভিটিস রয়েছে। ঠিক আছে? যেরকম আ অ অনেক ক্ষেত্রে যেটা হয় যে ২ বাটি, ১ বাটি চাল, ১ বাটি ডাল দিয়ে দিল। হুম, ঠিক আছে? আরেকটা বাটি দিয়ে দিল। যে একটার মধ্যে চাল ভরবে, একটার মধ্যে ডাল ভরবে। হুম, তো ছোট এরকম অনেক কিছু এক্টিভিটিস বাড়িতেও করা যেতে পারে। হুম, হুম, হুম। কিন্তু ওগুলো করতে হবে। করতে হবে। সবচেয়ে বড় জিনিস যেটা তুমিও বললে যে বাবা-মাকে অভ্যাসটা ছাড়তে হবে। তো কারণ আমি একজন প্রিন্সিপালের কাছ থেকে একবার শুনেছিলাম যে, "চিলড্রেনস আর দ্য বিগেস্ট কপি ক্যাটস।" একদম, ওরা কপি করতে ভীষণ ভালোবাসে। একদম। তো ওরা যা দেখবে
তাই কপি করবে। বাবা-মাকে যদি দেখছে যে হ্যাঁ, বাবা-মা মোবাইল নিয়ে অনেকটা সময় কাটাচ্ছে, somehow ওর ভেতরেও ওই জিনিসটা কাজ করে যে আমিও মোবাইল নিয়ে অনেকটা মানে বাচ্চারা ১ম শিক্ষাটা মা-বাবার থেকেই পায় একদম এবং যেটা তারা শিখবে মা-বাবার থেকে আরো অনেক গুণ বেশি শিখবে। বেশি শিখবে। ভালোটাও খারাপ ভালোটাও খারাপটাও। রাইট। তো এই যেটা তুমি বলছিলে যেখানে আমি মাঝখানে তোমাকে আটকে দিলাম যে আ মান্ডালা পেইন্টিং মান্ডালা পেইন্টিং ওখান থেকে একটা উপায় যে বাচ্চাদেরকে আমরা ওই মোবাইলের অ্যাডিকশনটা থেকে বের করে বাট নিয়ে আসতে পারি। আরেকটা আছে যেমন ত্রাটক মেডিটেশন। এটা বেসিক্যালি আমরা বাচ্চাদেরকে করাই এবং এটা বড়দের বাচ্চাদের দুজনের সবারই। যেমন একটা পয়েন্টের দিকে ফোকাস করে থাকা। ঠিক আছে? যেটা একটা ছোট পয়েন্ট হতে পারে বা ওই পূর্ণিমার সময় যে চাঁদটা হয়, হুম, হুম। একদম পুরো গোল থাকে, ক্লিয়ার থাকে সেই চাঁদটা হতে পারে বা ভোরের যে সূর্য, সেই সূর্যটা দিয়েও এই মেডিটেশনটা করা যায়। আর যেটা ক্লাসে করাই সেটা হচ্ছে ওই ক্যান্ডেল দিয়ে। আচ্ছা। ঠিক আছে? তো একদৃষ্টে জাস্ট ক্যান্ডেলটার দিকে তাকিয়ে থাকতে হবে যতক্ষণ না চোখ থেকে জল আসছে। ঠিক আছে? তো ওটা চোখ বন্ধ করা যেতে পারে, আবার খোলা যেতে পারে। তো ওটা অবশ্যই বডি যতটা পারমিট করছে সেভাবে। তো এক্ষেত্রে এটা বাচ্চাদের যদি বাবা-মায়েরা শুরু করাতে আমি যেটা বলছিলাম যে হয়তো সবাই তোমার কাছে নিয়ে আসতে পারবে না। কিন্তু যদি কোনো বাবা-মা চায় যে আমার ছেলেকে বা মেয়েকে আমি ত্রাটক ক্রিয়া শেখাবো, সেটার যদি তুমি একটা ছোট্ট টিপস দিয়ে দাও যে এভাবে করালে আসলে মা-বাবাকেও বসতে হবে। মা-বাবাকেও বুঝতে হবে। বসতে হবে ১ম টিপ। ১ম টিপ ১ম টিপ এটা মা-বাবাকেও বসতে হবে। তো আ ওই ক্যান্ডেলটা এমন জায়গায় রাখবে যেন একদম আই লেভেলে থাকে। আর ১ হাত দূরে থাকবে। ১ হাত দূরে ক্যান্ডেলটা থাকবে একদম আই লেভেলে। তো আ একদৃষ্টে তাকিয়ে থাকছে। তো হয়তো একদিকে বাবা-মা মানে মা বা বাবা যেই থাকলো সে বসলো। আরেকদিকে হচ্ছে তার বাচ্চাকে নিয়ে বসলো। তো যতক্ষণ সে তাকাতে পারছে তাকাচ্ছে, চোখ বন্ধ করছে। আবার কিছুক্ষণ হচ্ছে ফ্লেমটাকে দেখছে। এইভাবে হচ্ছে বাড়িতেও প্যারেন্টসরা এটা করতে পারে করতে বাচ্চাদের। পারে। আচ্ছা, এই তোমার সাথে এই কথাগুলো বলতে আমার একটা জিনিস মাথায় এলো যে এই যে তুমি 8 ফোল্ডস অফ ইয়োগা বললে বা এই ত্রাটক ক্রিয়ার কথা বললে, এগুলো তো বহু বছর থেকেই আমাদের বৈদিক ইয়োগার মধ্যে ছিল। একদম। তাই না? আ মাঝখানে আমরা হারিয়ে ফেললাম নিজেদের পথ। আমরা হারিয়ে গিয়ে বিভিন্ন কিছু করার চেষ্টা করলাম। জুম্বা আরো অনেক কিছু। আমি কারোর এগেইনস্ট এ না। জুম্বা ইস আ ভেরি গুড প্র্যাকটিস। ভেরি গুড নিজেও প্র্যাকটিস। আমি নিজেও একটা সময় করেছি। ঠিক আছে? ইটস আ ভেরি গুড প্র্যাকটিস। কিন্তু আমরা আমাদের রাস্তাটা হারিয়ে এদিক ওদিক ঘুরে এলাম। ঘুরে এসে আবার ফিরে আমরা আমাদের সেই শেকড়েই চলে এসেছি যে আমাদেরকে কিন্তু আবার সেখানেই ফিরে যেতে হবে। তো তোমার কি মনে হয় যে এই যে ফিরে আসাটা, এই ফিরে আসাটা কেন হলো? কারণ এটাও তো হতে পারত যে আমরা এক জায়গা থেকে মানে ফর এক্সাম্পল আমি যদি বলি, একসময় আমাদের পোশাক ছিল ধুতি পাঞ্জাবি। হুম। তো আজকে হয়তো আমি ধুতি পাঞ্জাবি পরেও এই পডকাস্টটা করতে পারতাম। কিন্তু আমরা ধুতি পাঞ্জাবি থেকে কোট প্যান্টে চলে গেছি। এখনো ফিরে আসতে পারিনি। তো তোমার তোমার কি মনে হয় যে দেখো আমি কিন্তু ধুতি পাঞ্জাবি পরে করছি না বানানটা, কোট পরেই করছি। তো এখনো ফিরে আসতে পারিনি। তো ইয়োগার ক্ষেত্রে বা আমাদের এই প্র্যাকটিস গুলোর ক্ষেত্রে কি এমন হলো যে আমরা আবার ওয়েস্টার্ন থেকে ফিরে আমাদের নিজের শেকড়ে চলে এলাম? আ এটাতে আমার মনে হয় যে কোভিড টাইমটা খুব মানে ইম্পোর্টেন্ট রোল প্লে করে। কারণ কোভিড টাইমে এক তো ওই ব্রিথিং প্র্যাকটিস করতে বলা হয়েছিল সেই সময়। হুম, তো সেখান থেকেও হতে পারে। আ তারপরে এখন যেটা হচ্ছে যেটা আমি যখন ঋষিকেশে যাই, তখন দেখি যে আমাদের ইন্ডিয়ান থেকে ফরেনাররা ওখানে বেশি। রাইট। তো ফরেনার্সরা আমাদের যে রুটটাকে সেটাকে মানে এমনভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে ওটাই তাদের সবকিছু। ঠিক আছে? ইভেন আমি কিছু ফরেনারদের সাথে যখন আমি ঋষিকেশে কথা বলি তাদের জানতে পারি যে তারা ইভেন এলোপ্যাথি মেডিসিনটাও নেয় না। তারা সমস্ত কিছু আয়ুর্বেদের উপরে ভরসা তাদের। আচ্ছা। আমরা ভুলে যাচ্ছি। হুম। আমরা বিশ্বাস হারিয়ে ফেলছি। কিন্তু তারা অ্যাডপ্ট তারা অ্যাডপ্ট করছে। ঠিক আছে? এবং ইভেন কোন আ কোন সমস্যার জন্য কোন মেডিসিন, কোন বটি, কোন জিনিসটা দরকার সেটাও তারা জানছে। বা তারা এখানে এসে পড়াশোনা করছে রীতিমতো আয়ুর্বেদ নিয়ে। আর আমার মনে হয় যে আমরা তো উনাদেরকে অনুসরণ করতে খুব ভালোবাসি তো। তো এবার যখন আমরা দেখছি উনারা এটা করছে, এবার এটা ঠিক আছে। এবার এটা ঠিক আছে। এবার মানে আমার মনে হয় কোনদিন যদি আমরা দেখি যে ইংরেজরা ধুতি পাঞ্জাবি পরে পডকাস্ট করছে, তাহলে হয়তো আমরাও ধুতি পাঞ্জাবি পরে পডকাস্ট শুরু করে দেব। কারণ আমরা কপি করতে খুব ভালোবাসি। তো আ যেটা বলছিলাম যে আমার আরো একটা জিনিস মনে হয় যে এই সময় দাঁড়িয়ে আমাদের এই কামব্যাকটার আরো একটা বড় রিজন হলো তোমার মতো কিছু কনটেন্ট ক্রিয়েটরস যারা এই জিনিসটাকে সামনে নিয়ে এসেছে। একদম। তাই না? তো আমি তোমাকে পার্সোনালি যতটা দেখেছি যে তুমি যতটা আ তোমার অফলাইন ক্লাসগুলোতে তুমি ফোকাস করছো, শেখাচ্ছ, ততটাই তুমি কিন্তু ফেসবুকেও একটা প্রয়াস চালাচ্ছ একদম। যে লোকের কাছে এই জিনিসটাকে নিয়ে আসার যে কারণ সোশ্যাল মিডিয়া একটা অনেক বড় চ্যানেল যে হুম, এখান থেকে আমি আ ভালো জিনিসটাকেও আমি শেয়ার করতে পারবো, খারাপ জিনিসটাকেও। এবার তো ওই যে বলল বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এখন যে যেভাবে নেবে। তো ওটাই
একদমই তাই। বিজ্ঞান এবং সোশ্যাল মিডিয়া যে যেভাবে নেবে। আজকে সোশ্যাল মিডিয়ায় খারাপ কনটেন্ট ও রয়েছে, সেটা প্রচুর ভিউজ পাচ্ছে। আবার ভালো কনটেন্ট ও রয়েছে এবং কোথাও গিয়ে সেই ভালো কনটেন্ট গুলোও কিন্তু ভিউ পাচ্ছে। তো আমার মনে হয় আজকের দর্শকরা যারা দেখছে, তারা কিন্তু শুধু তারা নয়, তারা এবং তাদের ফ্যামিলি মেম্বার্সরা এই পডকাস্টটা থেকে অনেকটাই হেল্প পাবে। আরো একটা বিষয় আমি যেটা জানতে চাইবো যে, আমাদের ওয়েবসাইটটা বানানোর সময় আমরা যেটা দেখেছিলাম, ফেস ইয়োগা বলে একটা বিষয় তোমাদের ছিল। এটার ব্যাপারে যদি একটু বলো? ফেস ইয়োগা বেসিক্যালি উম আ ওটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের শুধু ফেসের ওপরে। আচ্ছা। ঠিক আছে? যে আমাদের অনেকেরই ডার্ক সার্কেল, তারপরে ওই ডাবল চিন এগুলোর প্রবলেম অনেকেই ফেস করে। রয়েছে। ডাবল চিন। তারপরে হচ্ছে ফেস ডাল হয়ে যাওয়া এই জিনিসগুলো। তো এটার মেইন রিজনই হচ্ছে আমাদের স্ট্রেস। তো ফেস হচ্ছে আমাদের বডিতে কি হচ্ছে তার আয়না। ঠিক আছে? তো ওটা বলা হয় যে ফেস হচ্ছে আমাদের আয়না। যে আমাদের ভেতরে কি হচ্ছে সেটা আমরা ফেস দেখলে বুঝতে পারবো। যেমন মন খারাপ থাকলে ফেস দেখলে আমরা বুঝতে পারি যে কিছু একটা হয়েছে। আবার খুব খুশি থাকলে বোঝা যায় যে না মানুষটা আজকে খুশি। তো ফেসের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এবার যেরকম আমাদের wrinkles আসে, ডার্ক সার্কেল, তো এইগুলো কি হয়? এগুলো বিভিন্ন রকমের ফেসের মধ্যে পয়েন্ট রয়েছে। ঠিক আছে? যেমন এটাকে বলা হয় যে সাইনাস পয়েন্ট। হুম, হুম। ঠিক আছে? তো এই পয়েন্টগুলোতে কি হয়? এই পয়েন্টগুলোতে যদি আমরা মাসাজ করি, হুম। তো এগুলোতে আমরা আমাদের যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলোকে আমরা ঠিক করতে পারি। যেরকম আমাদের ডার্ক সার্কেলের প্রবলেম বা সাইনাস খুব সর্দি লাগছে, সেই রকম সমস্যাগুলো সেটা ফেস ইয়োগার মাধ্যমে মাধ্যমে আমরা কিওর করা করতে পারি। পসিবল। একদম। ওকে। তারপরে কিওর করা পসিবল না কন্ট্রোল করা পসিবল? কন্ট্রোল প্লাস কিছু ক্ষেত্রে কিওর করাও পসিবল হয়। ওকে। ঠিক আছে? কারণ wrinkles বা এই জিনিসগুলো তো ন্যাচারাল প্রসেস। তো এজিং ইজ ভেরি বিউটিফুল বাট হুম, এটা ন্যাচারাল প্রসেস। হুম। কিন্তু এবার যদি আমি ২৫ বছরেই যদি আমার মনে হচ্ছে আমার পুরো ফেস ডাল হয়ে যাচ্ছে বা wrinkles চলে আসছে, তো ২৫ বছরটা তো বয়স হওয়ার সময় নয়। ঠিক। তো সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এবার অনেকের ক্ষেত্রে কি হয় সেটা প্র্যাকটিস করতে সেটা ৫০-৬০ বছর অব্দিও গিয়ে সেটা স্টে করে। হুম। তো এরকম রেজাল্ট আমার কাছে আছে। আচ্ছা। তো এই ফেস ইয়োগা মেইনলি এটার উপরেই কাজ করে। ইভেন আরেকটা যেটা আছে আমার লিম্ফ্যাটিক ড্রেনেজ। যেটা হচ্ছে আমাদের বডিতে বিভিন্ন রকমের টক্সিনস জমা হয় একটা লিকুইডের মাধ্যমে। যেটা ঘাম বেরোয়। সেটাও একটা খুব সুন্দর লিম্ফ্যাটিক ড্রেনেজ সেটাতেও হয়। তো বডিতে টক্সিনস গুলো যেগুলো বেরোচ্ছে সেটা ওই যে মাসাজগুলো আমরা করি সেই মাসাজগুলোতে ওই টক্সিনস গুলো রিমুভ হয়। তো ফেসে একটা গ্লো থাকে, ফেস একটা মানে একটা অরা থাকে ফেসের মধ্যে। তো এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা এগুলো করতে পারি। আচ্ছা, ঘাম বেরোনো থেকে আমার যেটা আ মনে আসলো যে অনেকের আমি দেখেছি যে খুব বেশি ঘাম হয়। আমারও একজন ফ্যামিলি মেম্বার আছে, তার খুব বেশি ঘাম হয়। স্পেশালি যখন খেতে বসছে। প্রচন্ড ঘাম হচ্ছে। হয়তো ঠান্ডার টাইম, এমনি সময় কিচ্ছু নেই। কিন্তু খেতে বসছে প্রচন্ড ঘাম হচ্ছে। এটাকে কি আমি পজিটিভ হিসাবে দেখব, নেগেটিভ হিসাবে দেখব, প্রবলেম হিসাবে দেখব, কি এটা? কিছু ক্ষেত্রে পজিটিভলিও দেখা যেতে পারে, আবার কিছু ক্ষেত্রে মানে 50-50। আচ্ছা। আমি এক্সাম্পল দিচ্ছি যেরকম অনেকের ঘাম বেশি হওয়ার কারণ হচ্ছে বডি প্রচন্ড হিট থাকে। হুম। ঠিক আছে? তো বডিতে যদি হিটিং ইফেক্টটা বেশি থাকে তো সেক্ষেত্রে তাকে তার খাওয়া-দাওয়ার গুলোকে সেভাবে করতে হবে। যেমন কাঁচা লবণ খাওয়া যাবে না তাকে। আচ্ছা। খুব বেশি তেল, ঝাল, মসলাদার খাওয়া যাবে না। তো সে যত ঠান্ডা জাতীয় খাবারটা খাবে, যেমন ডাবের জল, লাউ, ঝিঙে এই জাতীয় সবজিগুলো, আ জল বেশি করে তাকে খেতে হবে। তো ঘাম বেশি হওয়া মানে এটাই যে তার বডি প্রচন্ড হিট প্রডিউস করছে। আচ্ছা। তো যত বেশি হিট প্রডিউস করছে তার ওইজন্য তার ঘামটা বেশি হচ্ছে। আচ্ছা, খাওয়া-দাওয়ার সাথে যেহেতু কথা উঠলো, ইয়োগা লাইফস্টাইল বা ইয়োগা ফিলোসফি যেটা নিয়ে তোমরা কাজ করছো, সেটার সাথে কি আমাদের খাওয়া-দাওয়াটাও রিলেটেড? একদম। কারণ আমি যতদূর জানি যে অ্যা ভেদিক ইয়োগাতে আমাদেরকে কিছু খাবার সাজেস্ট করে দিয়েছে যে আমরা এই এভাবে খেলেই আমরা সুস্থ থাকবো। সেই ব্যাপারটায় একটু যদি বলো? তো আমরা কি ফিড করাচ্ছি হুম, আমাদের আহ সেটা পঞ্চেন্দ্রিয় দিয়ে এবং যেটা আমরা নরমাল খাওয়া-দাওয়া করছি হুম, সেটাও। সেটাও খুব ইম্পোর্টেন্ট রোল প্লে করে আমাদের লাইফে। হুম। তো আমি আরেকটু মানে ডেসক্রাইব করছি যেরকম পঞ্চেন্দ্রিয়ের কথা যদি বলি যে আমি আমার চোখকে কি ফিড করাচ্ছি, আমি আমার কানকে কি ফিড করাচ্ছি, ঠিক আছে? আমি আমার নাককে কি ফিড করাচ্ছি, সমস্তটা আমাদের মাইন্ডে এবং বডিতে এফেক্ট ফেলে। যেরকম আমি কোনো নেগেটিভ কিছু দেখছি, তো সেটাও আমার মাইন্ডে কিন্তু এফেক্ট ফেলবে। আমি বাজে কোনো কিছু শুনছি, সেটাও এফেক্ট ফেলবে। আমি বাজে কোনো কিছুর স্মেল নিচ্ছি, তো সেটাও একটা এফেক্ট করবে এবং আমি খাবারটাও কি খাচ্ছি সেটাও এফেক্ট করে। তো আ আয়ুর্বেদ যেটা বলে সেটা হচ্ছে যে আমাদের খাবার হতে হবে সাত্বিক। আচ্ছা। যেটা হচ্ছে ইজিলি ডাইজেস্ট হয়ে যাবে। হুম, ঠিক আছে? আরো একটা যেটা বলে সেটা হচ্ছে হৃদবুক, মিতবুক অ্যান্ড হিতবুক। আচ্ছা। যেটা হচ্ছে এক তো মিতাহার হতে হবে বা সাত্বিক হতে হবে যেটা বললাম যেটা আমাদের মানে বডিতে যেন তার সঙ্গে তার ফ্রেন্ডশিপ হয়ে যায়।
বডিতে গিয়ে। সেই খাবারটার সাথে সে ফ্রেন্ডশিপ করে নেয়। এমন না যে গ্যাস হচ্ছে, ব্লোটিং হচ্ছে, এটা না। তো ওইজন্য বলা হয় মিতাহার হতে হবে এবং মিতাহার খাবার মানে সাত্বিক খাবার। আচ্ছা, মিতাহার আরেকটু যদি এক্সপ্লেইন মিতাহার মানে মানে মিত্র। রাইতা মানে বন্ধু, বন্ধু। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো মিতাহার মানে ওই খাবারটা আমার বন্ধু। বন্ধু হয়ে যাবে। সো সেটা বলে যারা খেতে মিতাহার। ভালোবাসে তাদের সব খাবারই বন্ধু মোটামুটি। কিন্তু সেটা একটা বলে দিয়েছে যে আমাদের কোন খাবারটা খেতে হবে। যেমন যে খাবারটা খাচ্ছি সেটা যেন লাইট হয়। মিত্রকে সেটা এক্সপ্লেইন করা আছে। এক্সপ্লেইন করা আমি যাকে মিত্র ভাবছি সে আমার মিত্র নাও। মিত্র নাও হতে পারে। হ্যাঁ। তো যেরকম হৃদবুক, হিতবুক অ্যান্ড মিতবুক। হুম, ঠিক আছে? তো হৃদবুক মানে যেটা বলা হয়েছে আয়ুর্বেদে সেটা হচ্ছে আমি যেটা মানে আমাকে যেটা খাবারটা আনতে হচ্ছে সেটা তো আমাকে আর্ন করে আনতে হচ্ছে। হুম। ঠিক আছে? তো সেই যে আর্নড মানিটা সেটা যেন আমার আ ভালো কাজ দিয়ে সেটা যেন আসে। আচ্ছা। যেন কোনো চুরি, ডাকাতি, আমার জন্য কারোর জন্য কোনো ক্ষতি না হয়। আর আ আমি যেই মানে আর্ন মানিটা নিয়ে আসছি আমার ঘরে, সেটা যেন কারো সংসার নষ্ট করে না হয়। ঠিক আছে? তারপরে কোনো পশু-পাখির হত্যা করে যেন না হয়। ঠিক আছে? কিন্তু এখন তো মানুষ পশু-পাখি হত্যা করে নিয়ে আসছে বাড়িতে। সেটা আলাদা ব্যাপার। তো সেটা যেন না হয় এটা আয়ুর্বেদে বলা আছে। হুম। তো সেই যে মানিটা সেটা হচ্ছে সাত্ত্বিক। আচ্ছা। ঠিক আছে? এটা গেল। তারপরে হচ্ছে হৃদবুক, মিতবুক যেটা হচ্ছে যে আ ওই যেটা বললাম যে আমাদের হালকা খেতে হবে। মিতাহার। মিতাহার। আর হিতবুক যেটা সেটা হচ্ছে আমাদেরকে পুরোপুরি পেট ভরে খাওয়া যাবে না। আচ্ছা। মানে সবসময় হালকা খেতে হবে প্লাস পুরো পেট ভরে খাওয়া যাবে না। কারণ এখানে আমি একটা এক্সাম্পল দিই যে যখন মিক্সিতে আমরা তো সবাই এখন মিক্সি ইউজ করি। তো অনেক বেশি যখন দিয়ে দিই জিনিস মিক্সিটা কিন্তু ঘোরে না। তার মানে কি তাকে কিছুটা জায়গা রেখে দিতে হয় যে তাকে হুম। ঘোরার সময়টা দিতে হবে, ঘোরার জায়গাটা তাকে দিতে হবে। রাইট। ঠিক সেরকমভাবে পেটটাকেও তাই। যে ওই হাফ খাবো যাতে সে ডাইজেস্ট করতে পারে। তো এইভাবে আমাদের খাবার-দাবারগুলো করা উচিত। এবং শাক, সবজি, ফল-মূল, দুধ, ঘি আয়ুর্বেদে যেমন ঘিকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে যেটাকে আমরা ভুলে যাচ্ছি। কিছু ক্ষেত্রে আবার ঘিটা অনেকে বলে যে ঘি খেলে নাকি হার্টের না, জন্য ঘি খারাপ বা খেতে হবে সেটা হচ্ছে খেতে হবে হচ্ছে A2 কাউ ঘি। যেটা হচ্ছে দই থেকে তৈরি হয়। যেটা আমাদের যখন ভগবান শ্রীকৃষ্ণের যখন দেখতাম মা বিলোনা প্রসেস এ করছে, এখনো ওটা তৈরি হয় বিভিন্ন জায়গায়। হুম। তো ওই যে প্রসেসের ঘি, ওই প্রসেসের ঘি সবার জন্য বেনিফিশিয়াল। আচ্ছা। রোজ কিছু ১ ঘি চামচ করে। যেগুলো কিছু ঘি যেগুলো মার্কেটে পাওয়া যায় যে খুব সুন্দর স্মেল হয়, হ্যাঁ? একটা লালচে টাইপের কালার হয়। সেটা নিশ্চয়ই সেটা এটু নিশ্চয়ই কাউ নয়। ঘি নয়। আর সেটা খেলে ক্ষতিকর, তাই তো? সেটা খেলে ক্ষতিকর কারণ সেটা হচ্ছে ঘিটা হয় হচ্ছে সরির থেকে। আচ্ছা, যেটার মধ্যে কোনো গুণ থাকে না। আচ্ছা। আর যেটা দইয়ের থেকে তৈরি হয় সেটার মধ্যে স্মেল কম থাকে। মানে এতটা স্মেল হয় না। আর সেটার কালারও হোয়াইট, কালার একদম হোয়াইট টু হোয়াইট ইয়েলোইশ একটু ইয়েলোইশ হয় ইয়েলোইশ হালকা, হয়। হ্যাঁ। যেমন আমি আমার ওয়েট লস সেশনের একদম জার্নি ফার্স্ট থেকে আমি ঘি এখনো অব্দি আমি কন্টিনিউ করি। আচ্ছা। রোজ ১ চামচ করে আমার ডায়েটে ঘি থাকবে। হুম। তো ঘি খুব বেনিফিশিয়াল এইসবের ক্ষেত্রে। আর আয়ুর্বেদে ঘিকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে এবং বিভিন্ন ওষুধও ঘি দিয়ে তৈরি হয়। ওই আমাদের যেটা A2 কাউ ঘি বললাম ওই ঘি দিয়ে তৈরি হয়। দারুণ, দারুণ লাগলো জিনিয়া। মানে আ যেটা শুরুতে বললাম যে তুমি আমার প্রতিবেশী, কিন্তু প্রতিবেশীর সঙ্গে কোনোদিনও বসে এতগুলো কথা বলা হয়নি। তো আজকে পডকাস্টের মাধ্যমে আমি যেমন অনেক কিছু জানতে পারলাম, আমার মনে হয় আমাদের দর্শকেরাও অনেক কিছু জানতে পারলো এবং তাদের খিদাটা রয়ে গেল। আ এই মিতাহার কথাবার্তাগুলো আরো একবার যেন তাদের কাছে যায়। তো আমরা আশা রাখবো যে আগামী কোনো একটা এপিসোডে, আজকে যেহেতু আমাদের একটা সময়ের সীমা রয়েছে, আমরা চাইলেই এটাকে অনেক বড় করতে পারতাম। কিন্তু একটা সময়ের সীমা রয়েছে। ওই মিতাহার না হলে এটাও বেশি হয়ে যাবে। তো আ নেক্সট কোনো একটা এপিসোডে জিনিয়া আমরা তোমাকে অবশ্যই নিয়ে আসবো এবং এই আলোচনাটা কন্টিনিউ হবে। একদম। তবে আজকে যারা দেখেছেন, আমি শুরুতেই বলেছিলাম যে আজকে আপনাদেরকে একটা জার্নিতে নিয়ে যাবো। ইয়োগা এবং মেডিটেশন এর জার্নি। দেখুন, আমরা শুরু করেছিলাম যে আ ইয়োগা ফিলোসফি নিয়ে ৮ টা ফোল্ড নিয়ে। সেখান থেকে আমরা জানলাম কিভাবে আ ইয়োগার ৭ টা চাকরা আমাদের বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের আমাদের প্রবলেমগুলোকে সলভ করতে হেল্প করছে। সেখান থেকে চলে গেলাম যদি আমাদের বাচ্চাদের আ মোবাইল বা অন্য কোনো কিছুতে অ্যাডিকশন হয় বা তাদের অ্যাটেনশন স্প্যান কম থাকে সেটাকে কিভাবে সলভ করতে হবে। সেখান থেকে আমরা খাবারে গেলাম। কন্টিনিউ হলে এটা আরো অনেক দূর চলে যেতে পারতাম আমরা। কিন্তু আজকের এপিসোডটা এই অবধি। আশা রাখবো আপনাদের সবার আজকের এপিসোডটি ভালো লেগেছে। কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। আর যদি এই এপিসোডে আপনাদের কোনো প্রিয়জনের জানার মতো কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই তার সঙ্গে আমাদের এই এপিসোডটি শেয়ার করবেন। আশা রাখবো আপনারা সবাই পাশে থাকবেন। ফলো করুন আমাদের পেজটি অ্যাডভাইজার। লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় পাশে থাকুন। ধন্যবাদ।